ये कि रबर ट्री का जंगल, हर एक पेड़ में एक ठो ये बांधा हुआ है और ये बूंद बूंद जमा हो रहा है रबर। ये देखिए रबर है। ये देखिए ये रबर ट्री, ये रबर जमा हो रहा है। ये रबर ट्री का जंगल पूरा। पूरा रबर ट्री का जंगल है और ये देख रहे हैं ये रबर कल्टीवेशन हो रहा है और ये मेरे पीछे पूरा जंगल के अंदर, लेकिन पूरा रबर का एक कल्टीवेशन होता है। यहाँ पूरा रबर गार्डन है पूरा। पहली बार मैं देख रहा हूँ, जियोग्राफी में मैं पढ़ा था कि रबर का कल्टीवेशन होता है, ऐसे धीरे धीरे रबर जमा होता है, इसी से बाकी मैन्युफैक्चरिंग जो होता है वो फैक्ट्री में होता है। मेरे पीछे पूरा रबर गार्डन है। ওয়েলকাম বন্ধুরা, আমি এই ব্লগটি বানিয়েছি আর বাংলায় বলছি সম্পূর্ণ। আমি এই যে ত্রিপুরা ট্যুরটা করেছি নর্থ ইস্টের, এটা কিভাবে আমি অনুপ্রাণিত হয়েছি আর কি বিশাল হিস্ট্রি এর যে ইতিহাস, সেটা আজকে আমি তোমাদেরকে যেতে যেতে বলবো। আমি কুমারঘাট গিয়েছিলাম জাম্পুই হিলস যাব বলে, কিন্তু ওখানে একটা সমস্যা হওয়ার কারণে আমরা জাম্পুই হিলস যেতে পারিনি। মানে সরকারিগতভাবে আইনগতভাবে বাধা আছে এখন যাওয়ার, কিছু সমস্যার জন্য, সেটা ঠিক জানি না। কিন্তু কুমারঘাট থেকে তখন আমাকে ওখানকার একজন বলল যে এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখতে হয় তাহলে আপনি বাইকার চলে যান আগরতলা, কারণ আমাকে আগরতলা ফিরতে হতো। তো আমি এই বাইকার যে দৃশ্য দেখেছি, অপরূপ সৌন্দর্য, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এই রাস্তায় সৌন্দর্য, এই জঙ্গলস, এরকম রাস্তা কোথাও পাবেন না। আর তার সাথে সাথে বন্ধুরা তোমাদেরকে আমি বলছি যে কি অসাধারণ এক ইতিহাস। প্রত্যেকটি যে বিখ্যাত জায়গা রয়েছে ত্রিপুরার, আমি সবগুলোই কভার করেছি। এর আগে উজ্জয়িনী অর্থাৎ উজ্জয়ন্ত প্রাসাদ, যেটা ত্রিপুরা বলতে কিন্তু আমরা আগরতলাকেই বুঝি। আর এই আগরতলা, এই ত্রিপুরা, যেটা অতীতে মহারাজাদের স্বাধীন রাজ্য ছিল, 1300 বছর ধরে স্বাধীনভাবে রাজত্ব করেও ইন্দো মঙ্গোলিয়ান বংশোদ্ভূত রাজমালা, রাজপুত, ক্ষত্রিয় সবার রাজবংশের বংশ এবং সেই সমস্ত লোকজন ত্রিপুরায় বসবাস করেন। শহরও সেজে উঠেছে। বিমানবন্দরটা মহারাজার কালে 1930-এ তৈরি হয়। এছাড়া এখান থেকে পাকিস্তান, পূর্ব পাকিস্তান অর্থাৎ কিনা বাংলাদেশের থেকে আগত উদ্বাস্তু কিছু বাঙালিদেরও বসবাস রয়েছে। আগরতলার প্রাণকেন্দ্রই হচ্ছে উজ্জয়ন্ত প্রাসাদ। আমি এই নিয়ে একটি ব্লগ করেছি বন্ধুরা, তোমরা দেখতে পাবে, এতে লিঙ্কও দেওয়া আছে, যে ঠিক এর আগেই ত্রিপুরা উজ্জয়ন্ত প্রাসাদ যেটা। তবে আমি চেষ্টা করেছিলাম জাম্পুই হিলস যাবার। এছাড়া ত্রিপুরার বিখ্যাত সমস্ত কিছু আমার এই চ্যানেলে ব্লগ রয়েছে আলাদা আলাদা করে, যেমন ঊনকোটি একটা বিরাট ব্যাপার, আমি ইতিহাসটা বলবো। তবে তার আগে বলে রাখি, এই যে আমরা যাচ্ছি এটা কুমারঘাট। এই যে দেখছেন সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য। পাহাড় একদিকে, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, পাহাড় ডান দিকে, এইদিকে পুরো খাদ, এই যে জঙ্গল, বিরাট জঙ্গল, এর মধ্যে দিয়ে বুক চিরে চলেছে রাস্তাটা। দেখুন রাস্তাটা, দেখুন কি অসাধারণ সৌন্দর্য এই রাস্তাটার। হ্যাঁ বন্ধুরা, इस जिप्सी से हम लोग जा रहे हैं अभी ये जाम्पुई हिल्स, और ये राजक्रांति फॉरेस्ट है। फॉरेस्ट के अंदर, डीप फॉरेस्ट के अंदर हम लोग हैं अभी, थोड़ा सा रुके हैं। और इस जिप्सी से हम ये फॉरेस्ट क्रॉस करके हम जाएंगे, अभी जा रहे हैं जाम्पुई हिल्स। আগরতলা যাতায়াত কিন্তু বিমানেই সহজ, কারণ রাস্তা পথে প্রায় 1400 থেকে 1500 কিলোমিটার পড়বে আপনার রাস্তায় বাই রোড। তাই আগরতলা যদি চান আপনি ট্রেনে যেতে পারেন, এতে আপনার 35 ঘন্টা সময় লাগে। আগরতলায় পৌঁছেই যেটা আমি আপনাকে রিকোয়েস্ট করব দেখতে, সেটা হচ্ছে আপনি দেখুন উজ্জয়ন্ত প্রাসাদ, যেটা হচ্ছে আগরতলা প্যালেস বিখ্যাত। এটা আপনার একদম প্রধান শহরের মধ্যেই পড়বে। এবং এই উজ্জয়ন্ত প্রাসাদ আপনি দেখার পর সেখান থেকে আপনি বটতলা চলে যেতে পারেন। বটতলা থেকে আপনি চলে যেতে পারেন ঊনকোটি যাবার বাস পাবেন ওখানে। এখানে রয়েছে কি 1897 খ্রিস্টাব্দের বিধ্বংসী ভূমিকম্পে শহর থেকে 10 কিলোমিটার দূরে অতীতের রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাওয়ার পর প্রাণকেন্দ্রে 1 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে উঠেছে এই প্রাসাদপুরী।
প্রাণকেন্দ্র হচ্ছে ত্রিপুরার প্রাণকেন্দ্র হচ্ছে মহারাজা বীর বিক্রম কলেজ। আপনারা বটতলা থেকে 2 রুটের বাসে এক ঝলকে চলে যেতে পারেন মহারাজা বীর বিক্রম কলেজে। আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি এটা কুমারঘাট থেকে আগরতলা। কুমারঘাট গিয়েছিলাম, আগেই আপনাকে বলেছি যে আমরা চেষ্টা করেছিলাম যে যদি যাওয়া যায় জামপুই হিলস, কিন্তু দেখুন কি অসাধারণ রাস্তা। এই কুমারঘাট থেকে আগরতলা যদি আপনারা দেখেন, এই যে সুন্দর গাছপালা ভরা ত্রিপুরার নয়নবিরাম প্রাকৃতিক দৃশ্য, এই দৃশ্য আপনি কোথাও দেখতে পাবেন না। জঙ্গল হয়তো আমাদের দেশে অনেক সর্বত্র ছড়িয়ে রয়েছে, মধ্যপ্রদেশে জঙ্গল রয়েছে, কিন্তু এই এক সুন্দর সাজানো জঙ্গল। এছাড়া আমি কি দেখলাম, কৈলাসহর শহরে সুন্দর রয়েছে টি গার্ডেন, এটারও আমি ব্লগ করেছি, আপনারা দেখতে পারেন। ওই টি গার্ডেন যেটাকে বলা হয় মনু ভ্যালি, খুব বিখ্যাত। হ্যাঁ, আগরতলার একমাত্র একটা বড় টি গার্ডেন, তার একটা আলাদা ব্লগ আছে। আপনি কোথায় যেতে পারেন, সব থেকে বড় জায়গা হচ্ছে যেটা না দেখলেই নয়, সেটা হচ্ছে ত্রিপুরেশ্বরী মন্দির, তার জন্যও আলাদা আমি ব্লগ করেছি বন্ধুরা। সমস্ত ডিটেলস কীভাবে যাবেন আপনি আগরতলা শহর থেকে আমি বাইক আর দেখিয়েছি। ওটা উদয়পুর জেলায় পড়ে। উদয়পুর শহরের 5 কিলোমিটার দূরে মাতাবাড়িতে অনুচ্চ পাহাড়ি টিলায় ত্রিপুরা সুন্দরী বা ত্রিপুরেশ্বরী মন্দির। দেবীর নাম থেকে এই রাজ্যের নাম হয়েছে কিন্তু ত্রিপুরা। যে দেবীর নাম থেকে ত্রিপুরা নাম হয়েছে সেই ত্রিপুরেশ্বরী মন্দির। এখানে অনেক দ্বিমত, নানা রকম মতামত আছে। ত্রিপুরা ভাষায় তুই মানে হচ্ছে জল, আর প্রা মানে হচ্ছে কাছে, অর্থাৎ তুই পাড়া থেকেই নাকি ত্রিপুরা শব্দের উৎপত্তি হয়েছে। ইতিহাস অনেক কিছুই বলে, কিন্তু আমরা সেটা জানি না। বাস পৌঁছে যাবে মন্দিরের পাদদেশে। মহারাজা ধান্য মাণিক্য 1501 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন এই মন্দির। সেই মন্দির নিয়ে আমার একটা আলাদা সম্পূর্ণ ব্লগ রয়েছে। আর যেটা না দেখলেই নয়, যেটা আপনাদেরকে বলবো যে এই রাস্তা, এই অসাধারণ রাস্তা এই উপভোগ করতে করতে আপনাদেরকে বলবো আমার একটি ব্লগ রয়েছে ঊনকোটি। ঊনকোটি হচ্ছে ত্রিপুরা রাজ্যের এক দিগন্ত, ধর্মনগরকে ঘিরে ত্রিপুরার উত্তর পশ্চিমে। আগরতলা থেকে আপনি বাসে 7 ঘন্টায় পৌঁছবেন উত্তর ত্রিপুরা। ত্রিপুরা জেলা সদর বাংলাদেশের সীমান্ত ঘেঁষা কৈলাসহর, যা একেবারে বাংলাদেশের পাশে। কৈলাসহর থেকে ধর্মনগরের বাসে আরও 10 কিলোমিটার গেলে আপনার পড়বে ঊনকোটি, বিভৎস জঙ্গল। সেখানে রয়েছে কোটি থেকে 1 কম, অর্থাৎ ঊনকোটি, মাহাত্মে দেবী কালীর কোটি তীর্থ। এরপরেই কিন্তু এটার স্থান। 45 মিটার উঁচু রঘুনন্দন পাহাড় কেটে খোদিত প্রথিত মূর্তিময় পূর্ণ হিন্দু তীর্থ হচ্ছে ঊনকোটি। তারও আগে নাম ছিল ছাম্বুল। শাল, সেগুন, দেবদারু আর অগরুতে ছাওয়া বৌদ্ধ ও হিন্দু আমলের অরণ্যময় এই শৈব তীর্থ। এই তীর্থে পুরোটাই পাহাড়ি ভাস্কর্যময়। আজকে আমি আপনাদের এই পথ যেতে যেতে সৌন্দর্য উপভোগ করতে করতেই কেন ইতিহাস বলছি, কারণ প্রত্যেকটি ঊনকোটি, ত্রিপুরেশ্বরী মন্দির, আগরতলা রাজপ্রাসাদ, প্রত্যেকটির আলাদা আলাদা ব্লগ আমি ভিডিও চিত্র আপনাদেরকে তুলে ধরেছি আমার এই রোড মাইলস চ্যানেলে। এই চ্যানেল আমি এই জন্যেই করেছি যে যাতে আপনারা সমস্ত কিছু তথ্য এবং কি দেখবেন, কিভাবে দেখবেন, সেগুলো যেন ঘরে বসে হাতের মুঠোয় আপনি পেয়ে যান, এবং সেগুলো নিজে গিয়ে যখন উপভোগ করবেন, আমার ভিডিওর সঙ্গে যখন আপনার সেই সৃষ্টিত কল্পনা মিলে যাবে, তখন আপনি এক অনাবিল আনন্দ পাবেন। আমিও অন্যের ব্লগ দেখে তারপরে ঘোরার ব্যাপারে অনুপ্রাণিত হয়েছি। হয়তো আমার ভিডিওটি একটু স্টেবিলাইজেশন কম, কারণ একটু ফাস্ট করেছি আমি। তার কারণ এই ভিডিওটা যদি আমি ফাস্ট একটু না করতাম তাহলে এই ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাচ্ছিল, তাই আমি একটু কম করেছি। আপনারা কৈলাসহর শহর থেকে চলে যেতে পারবেন ঊনকোটি। এখানে শাল, সেগুন, দেবদারু, অগরুতে ছাওয়া কি অসাধারণ বৌদ্ধ হিন্দুদের আমলের অরণ্যময় শৈব তীর্থ। মূর্তি হয়েছে শিব, হর, গৌরী, সিংহবাহিনী, দুর্গা, পঞ্চমুখী শিব, বিষ্ণুপদ, ভারতের বৃহত্তম ব্যাস রিলিফ ভাস্কর্য, 30 ফুট মুখমণ্ডলের বিশাল আকার, কালভৈরব, বাসুদেব, রাম, লক্ষ্মণ, হনুমান, গণপতি ছাড়াও রয়েছে পৌরাণিক সমস্ত দেবদেবীর এখানে মূর্তি। সামনেই দেখতে পাবেন শিবের বাহন 3টি ষাঁড়ের মূর্তি। আমি বিশেষ কিছু বলবো না ঊনকোটি নিয়ে, শুধু আপনাকে বলতে পারি রাজ পরিবারের ইতিহাস রাজমালায় মেলে। স্বপ্নাদিষ্ট হয়ে স্থানীয় ভাস্কর কালু কামার এক রাতের মধ্যে রঘুনন্দন পাহাড়ে 1 কোটি দেবমূর্তি করে নবকাশীধাম গড়তে গিয়ে কম থেকে যায় একটি। এই ইতিহাস আপনাদেরকে সেন রাজাদের কথাও বলবে। তবে এই অমর ভাস্কর্য, যেটা দেখতে গেলে আপনাকে যেতে হবে ঊনকোটি। আপনারা ঊনকোটির ব্লগ আমার আলাদা করে 38 মিনিটের ব্লগ রয়েছে, আপনারা দেখতে পারেন। আর এই যে রাস্তা,
কি অসাধারণ দৃশ্য! এই রাস্তার মধ্যে দিয়ে আপনি আগরতলা পৌঁছলে অনুধাবন করতে পারবেন না। আমি একজন বাঙালির ছেলে, আমি ব্লগগুলো বেশিরভাগ হিন্দি ভাষায় বলি, যারা পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন যাতে তারাও আমার ভাষা বুঝতে পারেন। অনেক সময় হয়েছে যে আঞ্চলিক ভাষায় আমি ব্লগ দেখেছি, বুঝতে না পারার জন্যে আমাকে অন্য ব্লগ দেখতে হয়েছে। তবে আজকের ভিডিওটি আমি আমার সমস্ত বাঙালি ভাই বোন যারা মাতৃভাষায় বুঝতে পারছেন, অসুবিধা হচ্ছে না, তাদের জন্যে এই হিস্ট্রিটা বলার জন্যই বাংলায় বলছি, যাতে তারা বুঝতে পারে যে আমার ব্লগ করার উদ্দেশ্য কী, আমি কি ঘুরলাম, আমি কেন বানালাম এই ভিডিও। আমি যখন কুমারঘাট থেকে ফিরছিলাম তখন এই কুমারঘাট থেকে আমি একটা মারুতি জিপসি গাড়ি পেয়েছিলাম। এই জিপসি গাড়িতে আমি ছিলাম, আমার ফ্যামিলিও ছিল। আমি যতটা পেরেছি আমার সে সময় যে মোবাইল ছিল, যে ক্যামেরা অ্যাসেসরিজ ছিল, আমি ছবি সংগ্রহ করার চেষ্টা করেছি। এই রাস্তা পথ একটা অসাধারণ দৃশ্য দেখছেন, একদিক দিয়ে সূর্য ঝিলিক মারছে জঙ্গলের মধ্যে দিয়ে, আর জঙ্গলের সাথে সাথে সমস্ত রাস্তা। আমি শেষ পর্যন্ত ভিডিওটি আপনাদের দেখতে এই জন্য অনুরোধ করব, কারণ সম্পূর্ণ ত্রিপুরার ইতিহাস আমরা কেউ সেভাবে চেষ্টা করি না সংগ্রহ করার। আমি এক জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে গিয়েছিলাম, একদম অসাধারণ একটি জায়গা। অন্তত 5 থেকে 6টা দিন হাতে সময় নিয়ে যদি আপনারা ত্রিপুরা দেখেন, আগরতলা গিয়ে পৌঁছে, তো অসাধারণ একটা ট্যুরিস্ট জায়গা, পর্যটনের জন্য দারুণ হতে পারত। শুধু লোকেশান ইন্ডিয়ার ভারতবর্ষের এমন একটা জায়গায় অবস্থিত, যাতায়াতের পথে যেতে গেলে 2200 কিলোমিটার রাস্তা হয়, আর বিমান পথ সব থেকে সোজা, তবেই আপনি পৌঁছতে পারবেন। আমি গিয়েছিলাম বিমানে, আমি বাইক নিয়ে গিয়েছি, ওখানে গিয়ে গাড়ি ভাড়া করে আমি ঘুরেছি, কিন্তু অসাধারণ। আর কি দেখতে পারবেন আপনি দেখছেন ত্রিপুরেশ্বরী মন্দির, ভুবনেশ্বরী মন্দির, ত্রিপুরা সুন্দরী মন্দির, উদয়পুর, সিপাহীজলা থেকে 28 আর আগরতলা থেকে 52 কিলোমিটার উত্তরে উদয়পুর। অতীতের মগরাজের রাজধানী রাঙামাটিতে উদয়মাণিক্যের অর্থাৎ 1585 থেকে 96 তিনি রাজত্বকালের মধ্যে এই শহরের পত্তন হয়। নামান্তর ঘটে অতীতের রাঙামাটি হয় উদয়পুর, আর 1783-তে উদয়পুর থেকে আগরতলায় স্থানান্তর ঘটে রাজ্যপাট। দিঘি আর মন্দির দুই মিলে উদয়পুর মন্দিরের শহর বলেও খ্যাত। সিপাহীজলা রয়েছে শহর থেকে 24 কিলোমিটার দূরে, 18.53 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে সিপাহীজলা। অতীতে মহারাজা বীর বিক্রম উপঢৌকন দেন এই জলা সমেত জমি কোন এক সিপাহীকে, তাই তার নাম সিপাহীজলা। সুন্দর আরণ্যক পরিবেশ, আর এই রাজকান্দি ফরেস্ট, যে ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, এটা একটা রাজকান্দি ফরেস্ট। এটা কুমারঘাট থেকে আগরতলা যেতে গেলে এই 2টি জঙ্গলের মধ্যে দিয়ে এটি রিজার্ভ ফরেস্ট রয়েছে, যার মধ্যে দিয়ে যেতে হয়। আগরতলা থেকে আপনি অনেক কিছু দেখতে যেতে পারেন, তার মধ্যে রয়েছে নীরমহল, একটা অসাধারণ একটা ট্যুরিজম স্পট। আপনি এখানে যে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দেখতে পারেন, পিলাক দেখতে পারেন, যেতে পারেন যতনবাড়ি, সমস্ত। আর যদি জম্পুই পাহাড় যেতে পারেন, যেটা আমি যেতে পারিনি, ঊনকোটি বেরিয়েই ধর্মনগরের বাসেই আপনি প্যাঁচারথল পৌঁছন। প্যাঁচারথল থেকে বাস, অটো বা জিপে কাঞ্চনপুর যেতে পারেন, রাত্রিরে বিশ্রাম নিতে পারেন। পরদিন জিপে করে চলুন চির বসন্তের দেশ জম্পুই পাহাড়। যে জম্পুই পাহাড় আমি আলাদাভাবে যেতে হবে। এছাড়া আগরতলা থেকেও সরাসরি বাসে যাচ্ছে NH 44 ধরে জম্পুই পাহাড়। চাকমা ঘাট থেকে খোয়াই নদী সঙ্গে হয়ে আপনার পথের সঙ্গে সঙ্গে চলতে থাকবে। আগরতলা থেকে 250 কিলোমিটার দূরে 3000 ফুট উঁচুতে চির বসন্তের দেশ জম্পুই পাহাড়। হ্যাঁ বন্ধু, চির বসন্তের দেশ জম্পুই পাহাড়। 6টি পাহাড় নিয়ে হচ্ছে জম্পুই। লুসাইদের বাস, ধর্মে খ্রিস্টান, পাশ্চাত্যের ভাবধারায় গড়ে উঠেছে এদের সমাজ জীবন। শীতের আগমনে ঝলমলে সাজ পড়ে জম্পুই পাহাড় দাঁড়িয়ে রয়েছে, মনোহরে সেই দৃশ্য আপনি যেতে পারেন, দেখতে পারেন। রং বেরঙের অর্কিড লুসাই মেয়েদের বর্ণময় জাতীয় সাজ মোহময় করবে, গান ধরে খুশির নেশায় আপনি নেচে উঠবেন। তবে এইখানে যাওয়ায় এখন রাজ্যের পর্যটন কেন্দ্র করার আগে ইডেন লজ থেকে সূর্যোদয় আর ভাংমুন হেলিপ্যাড থেকে সূর্যোদয়, এই দুটোই সূর্যাস্তই আপনাকে মন কাঁপিয়ে দেবে।
তবে বর্তমানে আপনি ওখান থেকে করে ধর্মনগরে ফিরে যেতে পারেন। এছাড়া আপনি কুমারঘাট রেল স্টেশনে আসতে পারেন, যেখান থেকে আপনি আগরতলায় ফিরতে পারেন। আমি একইভাবে গিয়ে যেতে চেষ্টা করেছিলাম জম্পুই, আমি যেতে পারিনি। আমি যতটা পারলাম আজকে আপনাদেরকে আমার এই পথের সঙ্গী করে ইতিহাসটা তুলে ধরে রাস্তাটা দেখানোর চেষ্টা করলাম। তবে পূর্ব ভারতের ভ্রমণার্থীদের জন্য আমি বলবো, কুমারঘাট থেকে যখন আপনি আগরতলা ফিরবেন, আমি বলবো যে পথ ধরে আমি ফিরছি বন্ধু, এই পথ ধরে একটু হয়তো খরচ হতে পারে, একটি গাড়ি ভাড়া করে এই জঙ্গল পথ ধরে আপনারা আগরতলায় আসুন। আমরা তো বহু সময় জীবনে নষ্ট করেছি, তবে এই সুন্দর উপভোগ না করলে হয়তো কিছু মিস হয়ে যেতে পারে। ধন্যবাদ। ব্লগটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন প্লিজ, আর একটা লাইক আর একটা কমেন্ট আপনাদের থেকে আমি আশা করি। ধন্যবাদ। রোড মাইলস চলতে থাকবে।